প্রত্যেকটা মানুষ একটা কারণে এই পৃথিবীতে আসে। তো তুমি তোমার পারপাসটা খুঁজে, মেবি তুমি ইউ আর এ গিভার। আমি যখন আমাকে বলা হয়েছিল যে ইকরিকে তুমি কিভাবে চাও, আমাদের তো একটা লেখা জমা দিয়ে, তো আমি প্রথম লাইনটাই লিখেছিলাম যে আমি একটা ব্যাকবেঞ্চার মনস্টার হতে চাই। তুমি আসলে একদম সবার মধ্যে থেকেও যে একটা আলাদা রকমের ভাবনা নিয়ে কাজ করতে পারছো, তাহলে এই গড়ে ওঠার পিছনে আসলে তোমার পরিবারের ভূমিকাটা, বিশেষ করে আঙ্কেলের ভূমিকাটা সবচেয়ে বেশি। কারণ আমি নিজে যেহেতু ব্যাকবেঞ্চার ছিলাম দাদা, আমার হাজার হাজার প্রশ্ন ছিল, সেই হাজার হাজার প্রশ্ন আমার বাবা ব্যতীত কেউ আমাকে দিত না। হিমুতে আমরা দেখতাম যে হিমুর বাবা হিমুকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছিল যে কাউকে মহাপুরুষ তৈরি করা যায় কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার বাবাও আসলে তোমাকে এমন একটা জায়গাতে বড় করতে চেয়েছেন যেখানে তুমি চারপাশের সবার প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি এক ধরনের ভালোবাসা, এক ধরনের মমত্ববোধ। কাউকে ভালোবাসতে গেলে, কোনো বিষয়কে ভালোবাসতে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আমার কাছে ভালোবাসা। এখন এই পর্যায়ে এসে বলছি না, ওই সময় কিন্তু আমি আমার বন্ধু চিনেছি, আমি আপনাকে চিনেছি, আপনি কিন্তু ঠিকই সে সময় আমার খোঁজ নিয়েছেন, এবং সেটা আমি সবার সামনে কৃতজ্ঞতা জানাতে চাই। পারফর্মার তো আসলে অন্যের তুলি, মানে অন্যরা যেভাবে পারফর্মারদের ছবি আঁকে তার সেভাবে আঁকে, এবং নশাবাবুদা সেখান থেকে সরে গিয়ে একটু নিজেই নিজের ক্যানভাসটা তৈরি করার চেষ্টা করলো। প্রিয় দর্শক, স্বাগত জানাই মিডিয়া স্টেশনের একটা নতুন পর্বে। আজকে আমাদের সাথে এমন একজন তারকা ব্যক্তিত্ব, এমন একজন শিল্পী আছেন যার শুধু শিল্পীর পরিচয় দিয়ে যাকে বেঁধে ফেলা যায় না, তার পরিচয়ের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, এবং এই লেয়ারগুলো নিয়ে আমার অনেক বেশি আগ্রহ। চলুন দর্শক, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা সবাই চেনেন, আপনাদের সবার প্রিয় মুখ নওশাবা, কাজী নওশাবা আহমেদ। কেমন আছেন দাদা? ভালো আছি। নওশাবা, তুমি কেমন আছো? ভালো আছি। আমরা এই অনুষ্ঠানের মধ্যে যখন গেস্টরা আসে, আমরা আসলে মূলত বোঝার চেষ্টা করি একটা মানুষ তো কোনো বিশ্বাস থেকে, দর্শন থেকে কাজ করে, সেই জায়গাটা। এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে তোমার ক্ষেত্রে আমরা শুনতে আমি অনেক বেশি আগ্রহী, কারণ তুমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছো, যেগুলোর সাথে সমাজ, প্রকৃতি, রাষ্ট্র সমস্ত কিছু যুক্ত। নওশাবা, তোমার সাথে কথা শুরু করার আগে আমি একটা জিনিস তৈরি করেছি তোমার জন্য, সেটা দর্শককে দেখাতে চাই। তা হচ্ছে যে নওশাবাকে আমরা কেন বলছি যে আসলে অনেকগুলো মাল্টি লেয়ারে কাজ করছে, বা নওশাবার সাথে আলাপচারিতার সূত্র ধরতে গেলে আমাদের জানতে হবে নওশাবা সম্পর্কে কিছু তথ্য। সেজন্য আমরা তৈরি করেছি ছোট্ট একটি ভিডিও চিত্র, একটি ডকুমেন্টারি নওশাবাকে নিয়ে, ওটি আমরা দেখে নেব, এবং তারপর আমরা আমাদের আলাপে চলে আসব। ফলে আমরা আরও বেশি করে বুঝতে পারবো যে আসলে আমরা কী নিয়ে কী বিষয়ে কথা বলছি। কাজী নওশাবা আহমেদ, ঢাকা ক্যান্টনমেন্টে জন্ম, শৈশব কেটেছে শ্যামলীর আদাবরে। বাবা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন, মা নাহিদ সেলিম, শহীদ আনোয়ার স্কুল থেকে হোলি ক্রস। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তুলির টানে আঁকা শিখেছিলেন, কিন্তু খুব দ্রুত বুঝেছিলেন মানুষ আঁকার সবচেয়ে শক্তিশালী মাধ্যম মানুষ নিজেই। 2011 সাল প্রথম মঞ্চনাটক সোনাটা। নাটকের মঞ্চে দাঁড়িয়েই নওশাবা বুঝে ফেলেছিলেন এখানেই তিনি সত্যি। মঞ্চ তাকে শুধু অভিনয় শেখায়নি, শিখিয়েছে শ্বাস নিতে, শিখিয়েছে নীরবতাকে ব্যবহার করতে। টেলিভিশনে যাত্রা, ছোটবেলা বড়বেলা, এরপর ধারাবাহিক ললিতা, কিন্তু সবচেয়ে দীর্ঘ সময় শিশুদের সঙ্গে। সিসিমপুর, ইকরি মিকরি, ভুতু, কণ্ঠ, পাপেট আর প্রাণ, তিনটাকে এক করে 6 বছর ধরে কাজ। চলচ্চিত্রে পথ চলা ধীর কিন্তু দৃঢ়। উধাও, ভুবন মাঝি, ঢাকা অ্যাটাক, স্বপ্নের ঘর, কসাই। চরিত্র বাছাইয়ে কখনো আপোষ নেই। একজন কালো জাদু করা নারী, একজন মুক্তিযুদ্ধের গল্পের মানুষ, আবার একজন সিরিয়াল কিলারের স্ত্রী। নওশাবা বিশ্বাস করেন চরিত্র যদি শক্তিশালী না হয়, অভিনয়ের প্রয়োজন নেই। 2018 সাল, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, একটি ফেসবুক লাইভ, তারপর গ্রেপ্তার, কারাগার, রিমান্ড। তারপর শুরু হয় একজন শিল্পীর জীবনের কঠিন সময়। চাকরি হারানো, নিরাপত্তাহীনতা, বারবার বাসা বদল, 6 বছরে 20 বারের বেশি। ক্যামেরা বন্ধ, মঞ্চ থেকেও দূরে। কিন্তু নওশাবা ভাঙেননি, তিনি আপোষ করেননি। তিনি বলেন, আমি শুধু অপেক্ষা করেছিলাম যোগ্য গল্পের। ফিরে এলেন মঞ্চে, ফিরে এলেন চলচ্চিত্রে। সিদ্ধার্থ নাটকে টানা শো, আর সীমান্ত পেরিয়ে কলকাতা। অনিক দত্তের সিনেমা যত কাণ্ড কলকাতায়। একজন বাংলাদেশি মেয়ে মায়ের শেকড়ের খোঁজে কলকাতার অলিতে গলিতে হাঁটে। সহশিল্পী আবির চট্টোপাধ্যায়। নওশাবার অভিনয় নিয়ে কলকাতার শিল্পী মহলের মন্তব্য, সাবলীল, সৎ, ভীষণ মানবিক।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট। নওশাবা এবার শুধু শিল্পী নন, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। তিনি বলেন, শিল্পীদের পাশে দাঁড়ানো, যাদের কণ্ঠ নেই তাদের কণ্ঠ হওয়া। নওশাবার নামের সাথে জুড়ে গেছে 3টি বিষয়: বিশেষ শিশুদের নিয়ে থিয়েটারের কাজ, টুগেদার উই ক্যান, পরিবেশ রক্ষার সচেতনতা নিয়ে কাজ, প্রাণীদের রক্ষায় একজন সোচ্চার ও শক্তিশালী অ্যাক্টিভিস্ট। কাজী নওশাবা আহমেদ সময়োপযোগী নন, শিল্পোপযোগী। তিনি ট্রেন্ডের পেছনে হাঁটেন না, নিজের পথ নিজে বানান। তিনি আজও বিশ্বাস করেন, শিল্প শেষ পর্যন্ত টিকে যায়, আর সৎ অভিনয় কখনো হারায় না। দর্শক, আপনাদের ধারণা হলো যে আমরা আসলে কেন বলছি যে নওশাবাকে একটি পরিচয়ের মধ্যে বেঁধে ফেলা যাবে না, কিন্তু আমাদের তো শুরুটা করতেই হবে কোনো না কোনো জায়গা থেকে। সো আমরা নওশাবার চিত্রকলার জায়গা থেকে শুরু করছি। তো নওশাবাকে প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন যে নওশাবা, তুমি তো চারুকলা পড়াশোনা করেছো এবং পেন্টিংসে, তাহলে পরে ব্যাপারটা কি এরকম যে তুমি যা করছো এই মুহূর্তে, তোমার যে ভাবনাগুলো, দর্শনগুলো, এগুলোর জন্য সে চারুকলায় তোমার যে সেখানকার শিক্ষা কোনো রকমের ভূমিকা রেখেছে কিনা? আমি তো মনে করি একেবারেই তাই। কারণ এই যে ধরেন একটা ক্যানভাস, একটা 4টা এরকম বাহু দিয়ে একটা যে ক্যানভাস অথবা একটা ফ্রেম, সেইটার প্রেমে তো আমি প্রথমেই পড়েছি চারুকলায় যে, এবং সেইখানে এক একটা চরিত্র, একটা গাছ আঁকছি, সেই গাছটা কখনো আমার কাছে গোলাপি হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে না, সন্ধ্যার সময় রংটা হয়তো বা আরেকটু ডিফারেন্ট হচ্ছে। তো অভিনয়ের বিষয়টা আমার কাছে ঠিক তাই মনে হয় যে আমি প্রতিবার নিজেকে ফ্রেমে পাই, অথবা অন্য যে কোনো অভিনেত্রী অথবা অভিনেতার যখন ফ্রেমটা দেখি আমার ভীষণ ভালো লাগে। মানে আরেকজন, আমি কারো তুলি হয়ে কাজ করছি। মানে যেমন ধরেন আমি যখন আপনার সাথে ঢাকা অ্যাটাকে কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছিল যে আপনি হচ্ছেন সে হাতটা, আপনি শিল্পীটা, কিন্তু আমি তো আপনার রং এবং তুলিটা। তো ওই জায়গা থেকেই আমি এখনও অবধি আমি যেখানে কাজ করি না কেন, আমার ওই বিষয়টাই কাজ করে। শিল্প বোধ বা সৌন্দর্য বোধের জায়গাটা ছাড়াও তোমার একটা স্পষ্ট এবং শক্ত একটা দর্শন আছে জীবনের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি। এবং আমার এই দর্শনটাকে খুব বেশি কারেক্ট একটা ফিলোসফি মনে হয়। যখন তুমি সিসিমপুরে জয়েন করলে, তখন তো সিসিমপুর সাথে আমরা কাজ করছি, আমরা তখন ভাবতাম যে ইকরি যেরকম, নওশাবা অনেকটা সেরকম। এবং আমরা ভাবতাম যে বোধহয় ইকরি চরিত্রটা নওশাবাকে দিন দিন আরও শিশু করে দিচ্ছে। কিন্তু আমরা পরে বুঝতে পারলাম যে নওশাবার মধ্যে একটা শিশু বাস করে, যেটাকে সে খুবই যত্ন করে লালন করে। সবার প্রতি ভালোবাসা, প্রত্যেকটা লিভিং ক্রিয়েচারের প্রতি ভালোবাসা, এটা আমরা দেখেছি। এই বোধটা, এই বিশ্বাসটা আমার কাছে মনে হয় যে এটা তোমার মধ্যে কোথাও না কোথাও প্রথিত হয়েছিল। হতে পারে পরিবারে, হতে পারে স্কুলে, হতে পারে ছোটোবেলায়, বা হতে পারে তোমার চারুকলায়। কোত্থেকে শুরু এই বোধটা, এই ভাবনাটা? আমার মনে হয় একদমই ছোটোবেলায়। আমার ছোটোবেলার বেশিরভাগ, আমার কোনো স্কুলের খুব বেশি স্মৃতি কিন্তু মনে নেই, কিন্তু আমার বাবার সাথে কাটানো আমার সকল স্মৃতি একেবারে মনে আছে। সেটা হচ্ছে প্রথম শিউলি ফুল কুড়ানো, যেটা আমি এখনও কুড়াই। প্রথম রাস্তার কুকুরটাকে কিভাবে রেস্কিউ করে নিয়ে আসলাম আমরা দুজন, সেইগুলো আমার কাছে। এবং উনি যেইভাবে আশপাশের মানুষকে, এবং আমার এখনও মনে আছে যে আমাদের বাড়িতে একটা বিড়ালের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবাকে আমার সুপার হিরো মনে হয়েছিল, কারণ আমি দেখলাম যে কাট কেটে রীতিমতো তাকে ব্যান্ডেজ করে দিল, এবং 5-6 দিনের মধ্যে বিড়ালটা ঠিক হয়ে গেল। তো এই বিষয়গুলো আমি একদমই আমার বাবাকে দেখে শিখেছি। এবং ওনার কাছে আমি কখনো, এবং উনি সবসময় পাখিদের সাথে কথা বলতেন, উনি আমাকে সবসময় বাগান করাতেন, এবং উনি যেহেতু জানতেন যে আমি একটু কম কথা বলি, উনি আমাকে কখনো ওই চাপটা দিতেন না যে আমাকে খেলতে যেতে হবে, অথবা অন্যান্য বাচ্চারা যেরকমভাবে বড় হচ্ছে সেভাবে বেড়ে উঠতে হবে। উনি আমাকে ওইভাবেই রাখতেন যে ঠিক আছে, ও ঘন্টার পর ঘন্টা হয়তো বা গাছের নিচেই বসে থাকবে, অথবা বালি নিয়ে খেলছি। তো এই যে তখন সবাই বলতো যে তুমি প্রশ্রয় দিচ্ছ, অথবা তোমার মেয়েকে তুমি নষ্ট করছো, আহ্লাদ দিয়ে করছো। বাট আমি পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো বা আমাকে আমার মতো করেই থাকতে দিয়েছেন। আমার বাকি ভাইরা কিন্তু সবাই ভীষণ, মানে কি বলবো, মানে আমি সহজ কথায় সবার চোখে বোকা,
কিন্তু আমার ভাইরা কিন্তু একাডেমিক জায়গা থেকে এখনো জীবনের যে জায়গায় তারা রয়েছে তারা ভীষণভাবে সাকসেসফুল। তো আমার বাবা কখনো তুলনা করতেন না, কিন্তু আশপাশের সবসময় উনি আমাকে একটা প্রোটেকশনের মধ্যে রাখতেন, যে আমার বেশিরভাগ কথা হতো কিন্তু তাকে আমি চিঠি লিখতাম অথবা আমি ছবি এঁকে তার সাথে প্রকাশ করতাম। তো কিন্তু আমার কাছে উনি আমাকে ক্লাস 7-এ থাকতে উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তোমার বার্ষিক পরীক্ষার পর কি করতে চাও। তো আমি তাকে বলেছিলাম যে আমি অটিস্টিক বাচ্চাদের সাথে খেলতে যেতে চাই। উনি কিন্তু আমাকে নিয়ে গিয়েছিলেন এবং আমি এরকম পুরোটা সময় ওখানে অটিস্টিক বাচ্চাদের সাথে খেলতাম এবং আমার না কখনো মনে হতো না যে আমি মানে ভিন্ন কোনো ধরনের মানুষদের সাথে আছি। আমি ওখানে থাকলে আমার ভালো লাগতো এবং আমার বাবা এটাকে কখনোই মানে ধরেন বাড়িতে এটা নিয়ে অনেক গুঞ্জন হয়, আমার মেয়ে যাচ্ছে ওইখানে, তুমি কেন ওকে নিয়ে যাচ্ছ, এই ধরনের অনেক ধরনের কথা হতো, কিন্তু আমার বাবা এটার কোনো অ্যান্সারও দিতেন না। উনি শুধু বলতেন ওকে ওর ইচ্ছে করে ওকে আমি নিয়ে যাই। এবং আমি কিন্তু ক্লাস 6-এ থাকতে তখন একটা সুরভি নামে একটা স্কুল ছিল যেটা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও বার্ষিক পরীক্ষার পর। প্রতি বছর উনি আমাকে এই প্রশ্নটা করতেন। তখন আমি বললাম যে আমি বাচ্চাদেরকে পড়াতে চাই। উনি কিন্তু আমাকে বললেন না যে তুমি ক্লাস 6-এ পড়ো, তুমি তো টিচার হতে পারবে না। উনি ওই স্কুলে নিয়ে যেয়ে আমাকে ছেড়ে দিলেন, কনভিন্স দ্য টিচার্স অ্যান্ড আসো, তারপরে দেখি যে তুমি পড়াতে পারো কিনা। তো আমি কি আর পড়াবো, আমি ওখানে খেলতাম এবং বাচ্চাদেরকে নিয়ে ফুল চুরি করতাম। তো আমার শৈশবটা সামহাও পুরাটাই ড্রিভেন বাই আব্বু। আসলে সেই হিসেবে তুমি খুব লাকি। আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে সেখানে লেখা আছে যে একজন পিতা বা একজন পিতামাতা তার সন্তানকে যদি পশু পাখির প্রতি ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে বুঝতে হবে যে তিনি আসলে সন্তানদেরকে বড় করার সবচেয়ে বড় কাজটা করে ফেলেছেন। আমি ওটা শেয়ার করেছিলাম আজকে। দেখো কি কোইন্সিডেন্টলি আজকেই ঠিক এই ব্যাপারটাই আসলে সিসিমপুরে আমরা যেই শৈশবের কথা বলতাম, যে শৈশবের ছেলেপেলেদেরকে কিছু বললে পরে এই তুই বেশি বুঝিস, এই তুই বেশি পাকনা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, পাকনামো কিসের। তো এটা বাদ দিয়ে আমরা যেই সিসিমপুরে যেই একটা সমাজের কথা বলতাম যেখানে শিশুর ভাবনাগুলোকে, চিন্তাগুলোকে, তার পার্টিসিপেশনকে খুব গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয় এবং তার ইচ্ছেগুলোকে যথেষ্ট রকমের সহযোগিতা করা হয় পরিবার থেকে, সেই ব্যাপারটা পরিবার থেকে তুমি পেয়েছিলে এবং সেটা তুমি পরিবার থেকে পেয়েছিলে বলেই তুমি আসলে একদম সবার মধ্যে থেকেও যে একটা আলাদা রকমের ভাবনা নিয়ে কাজ করতে পারছো, আলাদা রকম ভাবনা নিয়ে গড়ে উঠতে পারছো। তাহলে এই গড়ে ওঠার পিছনে আসলে তোমার পরিবারের ভূমিকাটা, বিশেষ করে আঙ্কেলের ভূমিকাটা সবচেয়ে বেশি। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমার বাবা আমাকে কখনো এটা বুঝতে দেননি, অথবা কখনো উনি আমাকে এটা বলতেন নিজেকে কখনো আলাদা ভাববে না, যে তুমি আলাদা অথবা তোমার জীবন বোধটা আলাদা। সেইটা কারণ হচ্ছে তুমি যতখানি সাধারণ তুমি ততটাই অসাধারণ। তো এই বিষয়টা না আমি মানে তার কাছ থেকে দেখে, মানে উনি একেবারেই সবসময় আমি দেখতাম যে যখন আমাকে নিয়ে ধরেন পেট্রোল পাম্পে গেছে, উনি পেট্রোল দিচ্ছে তাকে আমাকে জিজ্ঞেস বলতেন যে তাকিয়ে দেখো তো এই লোকটা সুখী কিনা, তোমার কি মনে হয়। তো আমার তখন মনে হতো কি অদ্ভুত প্রশ্ন করে, সুখী কিনা আমি কি করে বুঝবো। তো আমি তখন তাকে অ্যান্সার দিতাম যে এরকম হয়, আমার এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, তোমার এটা কেমন মনে হচ্ছে, ওনার সাথে 2 মিনিট কথা বলে আসো। তো এই যে কথা বলাটা, আমি যেহেতু একটু দেরিতে কথা বলেছি, অথবা আমি কিন্তু ছোটবেলায় খুব জড়িয়ে কথা বলতাম, আমার গলার আওয়াজ শোনাই যেত না, তো সেই জায়গাগুলো কিন্তু সবকিছুই কেটেছে মানে ইকরি করতে এসে। তো ইকরি করতে এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যেহেতু আমার বাবা আমি কিন্তু একজন বড় শিশুর সাথে বড় হচ্ছিলাম, আমি কিন্তু শিশুদের সাথে বড় হইনি। তো আমি ওখানে ঢোকার পর আমার হঠাৎ করে মনে হলো যে আরে আমার তো পুরো প্লেগ্রাউন্ডটা পুরো বাংলাদেশের বাচ্চা। তো আমি যখন আমাকে বলা হয়েছিল যে ইকরিকে তুমি কিভাবে চাও, আমাদের তো একটা লেখা জমা দিয়ে, তো আমি প্রথম লাইনটাই লিখেছিলাম যে আমি একটা ব্যাকবেঞ্চার মনস্টার হতে চাই, যে কিছু জানে না কিন্তু জানার আগ্রহতে তার কোনো কমতি নেই। তো ওই একটি কথাই কিন্তু মানে পরবর্তীতে ইকরির জায়গাটা এসেছিল, কারণ আমি নিজে যেহেতু ব্যাকবেঞ্চার ছিলাম দাদা, আমার হাজার হাজার প্রশ্ন ছিল, সেই হাজার হাজার প্রশ্ন আমার বাবা ব্যতীত কেউ আমাকে দিত না, এবং আমি এরকম অদ্ভুত প্রশ্ন করতাম, সেগুলোতে টিচাররাও মাঝে মধ্যে খুবই হাসতেন, বন্ধুরাও হাসতেন, বাড়ির বাকি লোকেরাও হাসতেন। তোমার সাথে কথা বলতে বলতে না আঙ্কেলকে খুব দেখতে ইচ্ছে করছে একটা জায়গা থেকে। আমরা হিমু পড়েছি, হিমুতে আমরা দেখতাম যে হিমুর বাবা
হিমুকে নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছিল যে কাউকে মহাপুরুষ তৈরি করা যায় কিনা। সেটা একটা অন্য ফ্যান্টাসির জায়গা। কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার বাবাও আসলে তোমাকে এমন একটা জায়গাতে বড় করতে চেয়েছেন যেখানে তুমি চারপাশের সবার প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি এক ধরনের ভালোবাসা, এক ধরনের মমত্ববোধ, এই জায়গাটাকে উনি অনেকখানি রকমের মানে স্ফুলিঙ্গের মতো বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং উনি আমাকে এটাও বলতেন যে আহ, কোথায় তোমার সৃষ্টিকর্তা নেই, তুমি সব জায়গায় তাকে খুঁজে পাবে তুমি যদি তাকে খুঁজতে চাও। তো এখনও আমার কাছে মনে হয় যে ধরেন আমি আমার জীবনের যেই যা যা দেখে এসেছি, অনেক বড় কিছু দেখে এসেনি, কেন জানি আমি হাল ছাড়ি না। কারণ আমার কাছে মনে হয় কি যে ধরেন একা হয়ে যাওয়ার ভয় আমার হয় না, অথবা আমি হাঁটতে গেলেও আমার কাছে মনে হয় যে আরে মানে আব্বু অথবা সৃষ্টিকর্তা আশেপাশেই আছেন, আই এম প্রোটেক্টেড। তো এই ফিলিংটা না, মানে এই যে ছোটবেলায় এত বড় একটা উনি আমাকে উপহার দিয়ে গেছেন যে তুমি অবশ্যই, এবং আরেকটা বিষয় উনি আমাকে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ একটা কারণে এই পৃথিবীতে আসে, তো তুমি তোমার পারপাসটা খুঁজে, মেবি তুমি ইউ আর এ গিভার। খুবই সহজ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মানে চলে এসেছি। তা হচ্ছে যে ইউনিভার্সিটিতে স্যাররা বলতো যে শিল্প হচ্ছে একটা অনুভূতির শক্তিশালী অনুভূতি শক্তিশালী প্রকাশ। স্যার বারবার করে বলতেন যে শক্তিশালী ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এখানে। কীরকম? চাঁদ দেখে সবারই ভালো লাগে, কিন্তু চাঁদ দেখে যে আমি একটা কবিতা লিখে ফেলবো, এই লিখে ফেলার জন্য শুধু ভালো লাগাটাই মানে জরুরি নয়। মানে ভালো লাগার সাথে আরও কিছু লাগে, যেটার অন্তর্গত একটা তাগিদ লাগে যে আমাকে আসলে কিছু না বলতে পেরে, একটা গান গাইতে না পেরে বা কিছু প্রকাশ করতে না পেরে আমার ভালো লাগছে না, এটা একটা ব্যাপার। তো সেই জায়গার থেকে আসলে বলি যে ভাবনাটা তো আঙ্কেল মাথায় ঢুকিয়ে দিল, কিন্তু এই কাজগুলো করতে গেলে তো ভীষণ সাহস দরকার। এই সাহসটা কোত্থেকে পেলে? আমি যাই না দাদা, আমি ভাবি না, আমার জাস্ট এত ভাবনা হয় না। আমাকে ধরেন কাউকে ভালোবাসতে গেলে, কোনো বিষয়কে ভালোবাসতে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আমার কাছে ভালোবাসা। মানে আমি ঝগড়া করতে বেশি পারি না, আমি বেশিক্ষণ রেগেও থাকতে পারি না। তো আমার সবচেয়ে ভালো লাগে, আমি সবচেয়ে হ্যাপি ফিল করি যখন আমি কাউকে ভালোবাসতে পারি, কোনো একটা বিষয়কে ভালোবাসতে পারি। তো এইটা ঠিক এই আনসারটার প্রতি না আমি আসলে একটু থামাতে চাই, কারণ আমার কাছে এই আনসারটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। কারণটা হচ্ছে যে মানে নওশাবা যে সবাইকে ভালোবাসে, এর পেছনে আসলে সবচেয়ে বড় কারণটা হচ্ছে সবাইকে ভালোবাসতে নওশাবার ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, কারণ এই কাজটা করতে পেরেই তার ভালো লাগে। আসলে খুব এই কাজটা করতে না পারলে ভালো লাগতো না। একদমই অস্থির হয়ে যেতাম। আরেকটা বড় আরও কিছু কাজ করার পিছনে আরেকটা বড় ব্যাপার থাকে, তা হচ্ছে যে একটা না ম্যানেজমেন্ট লাগে। কীরকম? যে আমি আমার পাশে কিছু মানুষকে যুক্ত করব, তাদেরকে আমি আমার সাথে যুক্ত রাখা কিন্তু একটা ব্যাপার। যেমন টুগেদার উইকেন্ড বলো, অথবা তোমার একটা থিয়েটার পারফরমেন্স বলো, বা তোমার একটা যে বিভিন্ন রকমের প্রাণীদেরকে নিয়ে তোমার যে কার্যক্রম বলো, তুমি তোমার আশেপাশে অনেকগুলো মানুষকে পেয়েছো, এই মানুষগুলোকে একখানে করলে কী করে? আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথমে আমার লক্ষ্যটা স্থির করি, এবং আমার ওটা যতই ইম্পসিবল মনে হোক না কেন, আমার কাছে ওটা ইম্পসিবল মনেই হয় না। মানে এটা একেবারে ছোট থেকেই ব্যাপারটা এরকমই ছিল। ইভেন ধরেন আমি ধরেন আমি ইকরি থেকেই আসি, তো ইকরির একটা মিটিং হচ্ছিল, তো আমি হঠাৎ করেই বলে ফেললাম যে ইকরিকে উঠতে দিতে হবে। ইকরি তো পা না, ইকরি উড়বে কি করে? তো আমি বললাম যে এইভাবে সম্ভব, আমরা এটা করবো, এবং পুরো টিমের সাথে আলাপ করলাম যে আমরা এভাবে ইকরিকে উড়াতে চাই। এবং শেষমেশ কিন্তু একটা এপিসোডে ইকরি উড়লো। ওই যে ধরেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাকে না অনেক বড় বড় কনফিডেন্স দিয়েছে যে তুমি যদি চাও, সেটা একটা সময় মনে হতে পারে পাগলামি, সেটা শিশুতোষ মনে হতে পারে। তুমি আসলে হিসেব করনি, করতে ভালো লাগছে আমি করব। হ্যাঁ, এবং ধরেন এই যে ধরেন টুগেদার উইকেন্ডের যে সৃষ্টিটা, ওটা কিন্তু এক রাতে তৈরি হয়েছে। আমি সবে মাত্র বেরিয়েছি জেল থেকে, এখন তখন আমি মুখ টুক ঢেকে ঘুরে বেড়াই। এই জেলের প্রসঙ্গে আসলে পরে একটু না ধরিয়ে দিলে দর্শক বুঝতে পারবে না। তা হচ্ছে যে 18তে না, জি 18তে রোড সেফটি মুভমেন্ট নিয়ে নওশাবা একটি লাইভ করে, এবং যেখানে সে আসলে যারা রোড সেফটিতে মানে সেখানে যারা কাজ করছে, আন্দোলন করছে, তাদের সেফটি বিষয়ে শঙ্কিত হয়ে নওশাবা একটি লাইভ করে, এবং সেই লাইভটিকে নিয়ে তৎকালীন র্যাব নওশাবাকে গ্রেফতার করে এবং
সে গুজব ছড়াচ্ছে এরকম কিছু বলে টলে একটা দীর্ঘ সময় নওশাবাকে জেলে থাকতে হয়, এবং সেইখান থেকে একটা বড় রকমের মানে সময় নওশাবা পার হয়ে আসছে, যেই সময়টাতে নওশাবার শিল্পী যে যাত্রাটা গড়ে উঠছিল, একটার পর একটা সিনেমার কাজ পাওয়া বা নাটকের কাজ পাওয়া, সমস্ত কিছু থমকে যায়। থমকে গিয়ে নওশাবা একটা নতুন রকমের জীবনের মধ্যে নওশাবাকে জোর করেই ফেলে দেওয়া হয়। সেই জীবনটার কথা নওশাবা বলছে এখন, যখন সে তাকে মানে মাস্ক টাস্ক পরে ঘুরে বেড়াতে হতো, এবং মানুষজন আসলে সবাই ভাবতো যে নওশাবার সাথে কথা বললে ওই সময়কার সরকারের লোকজনরা আবার অখুশি হবে, বা নওশাবাকে কাস্ট করলে তারা খুশি হবে। সুতরাং নওশাবাকে একটু মানে অলিখিতভাবেই ব্ল্যাকলিস্ট করা, হয়তো কোনো কোনো জায়গাতে লিখিতভাবেও ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। জি। একটু বলি, ওই ইনসিডেন্টটা ওই সময়কার থেকে, ওটা তো ওই সময়ের জন্য খুবই খারাপ ছিল, মানে খুবই কষ্টদায়ক ছিল, খুব কাছ থেকে থেকে আমিও ব্যাপারটা জেনেছি। ওইটা কি কোনোভাবে নওশাবাকে অনেক বেশি শক্ত করে তুলেছিল? দাদা শক্ত কিনা জানি না, বাট আমি শক্ত শব্দটার সাথে একমত নই। আচ্ছা। আই লাভ মাই কাইন্ডনেস অ্যান্ড টেন্ডারনেস, অ্যান্ড আমি এটাকে চেরিশ করি। আমি শক্ত হইনি, বাট আমি এখন যেটা বুঝতে শিখেছি সেটা হচ্ছে যে আমার ইমোশনটা আমি আসলে কোন দিকে মানে ড্রাইভ করাবো। মানে তখন হয়তো বা আমি, এবং ওটা নিয়েও আমার কিন্তু কোনো আক্ষেপ নেই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এখন এই পর্যায়ে এসে বলে বলছি না, ওই সময় কিন্তু আমি আমার বন্ধু চিনেছি, আমি আপনাকে চিনেছি, আপনি কিন্তু ঠিকই সে সময় আমার খোঁজ নিয়েছেন, এবং সেটা আমি সবার সামনে কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমি বুঝতে পেরেছি যে কারা আসলে আমাকে মানুষ হিসেবে চেনে। একটা হচ্ছে যে শিল্পী হিসেবে চিনি অথবা কলিগ হিসেবে চিনি, কিন্তু মানুষ হিসেবে কারা আপনাকে অন্তত বয়সের ভেদাভেদে যাচ্ছি না, শ্রদ্ধাটা করে যে না এর দ্বারা আসলে এরকম মানে নিশ্চয়ই যেভাবে বলা হচ্ছে এই মানুষটা নিশ্চয়ই সে কাজটি করতে পারে না। তো আমি যে 5-6 জন মানুষকে পেয়েছি তারা কিন্তু আমার লাইফের ট্রেজার, প্রেশাস, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্যাম। তো আমি সেইটাকে মনে করি যে খোদা আমাকে খুবই, নেচার বলেন, ডিভাইন সোর্স বলেন, ওরা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি তোমার বাবা মা ব্যতীত এবং এই কজন ব্যতীত বাকি যারা আসবে তারা তোমার বন্ধু হবে, কিন্তু তারা তোমার সহযোদ্ধা নয়। কারণ আমি তো একটা পারপাসে এখন আমার লাইফটা লিড করছি। আই বিলিভ ইন কমিউনিটি, আই বিলিভ ইন ওয়াননেস। আমি বিশ্বাস করি যে পৃথিবীতে অবশ্যই প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি প্রাণের, প্রত্যেকটি জড়বস্তুর তার নিজস্ব জায়গা থেকে সুন্দরভাবে যতক্ষণ সে পৃথিবীতে আছে তার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, এবং সেইটা একে অপরের উপর নির্ভরশীল। তো এই পারপাসটা খুব সহজ নয়, আবার খুব জটিলও নয়। এটা যদি কেউ বুঝে যায় তো খুব সহজে বুঝে গেলাম। তো আমার জন্য ওই ইম্পসিবল শব্দটা কিছুটা পসিবল হয়ে গেল, কারণ আমি যখন ওখান থেকে বের হয়ে আসলাম আমি আরেকবার বুঝলাম যে আমার বাবা আমার লাইফে কী। এবং উনি আমাকে ঠিক তখন আমি হুইল চেয়ারে, তখন উনি আমাকে প্রথমে আবার প্রশ্ন করলেন যে জেল থেকে বেরিয়ে তুমি কি করবে। তো আমি তাকে অনেকগুলো কিছু বলেছিলাম, এর মধ্যে একটা কথা বলেছিলাম যে আমি সিআরপির ভেলোরির সাথে দেখা করতে চাই। আই ডোন্ট নো ওয়াই আমি এই কথাটা বলেছিলাম। তো উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তো ভেলোরির সাথে দেখা হওয়ার পরে উনি আমি মানে কি বলবো, 2 মিনিটের মধ্যে কেউ যদি কাউকে একেবারে কি বলে ইনজেক্ট করে পজিটিভ মানে আলোতে ভরে দিতে পারে, জাদু করে ফেলতে পারে, সেটা ওনার দ্বারা সম্ভব। এবং এরপরেই আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম মুখটুক ঢেকে যে রোমিও অ্যান্ড জুলিয়েট দেখতে। তো ওখানে ওনারা আমাকে দেখার পর বলে যে নওশাবা আপনি তো বেরোচ্ছেন, আপনি কিছু কাজ করেন, আপনি যদি ব্যাকস্টেজে কাজ করেন। আমি জানি না কেন আমি হঠাৎ করে বলে ফেললাম যে আমি ডিসেবলদের নিয়ে একটি কাজ করতে চাই, আমার কোনো দল নাই, বাট আমি ছেড়ে তৈরি করে ফেলবো, আপনারা কি আমার সাথে কাজ করবেন, মানে একমত কিনা। ওই প্রসঙ্গে আসছি, ওই প্রসঙ্গে আমার খুব স্পষ্ট করে জানার আছে। এক্ষেত্রে একটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে দুটো, আমার কাছে সবসময় মনে হয় কি নওশাবা লাইফে না সবসময় দুটো পথ তৈরি হয়। মানুষ এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। যেমন ওখানে হয়তো নওশাবা 1 ভাবতে পারতো যে ওই সময় হাজতে বসে বা জেলে বসে বাবার এসবের মধ্যে আমি আর নাই, আমি দেশ ছেড়ে চলে যাব, অন্য কিছু করব, আমি আর সব মানে আমার কি ঠেকা পড়েছে সব বলতে গিয়ে বিপদে পড়ে যাওয়া, আমি একদম মানে আর সবার মতো আম জনতা যারা চুপ থাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত, নিজেদের গায়ে আঘাত না লাগা পর্যন্ত প্রতিবাদ করে না, সেই মানুষগুলোর মতো চুপ হয়ে যাব। আরেকটা হতে পারে যে নওশাবা বুঝে গেল যে
অনেক কিছুই আসলে মানে করে ফেলা সম্ভব। কারণটা হচ্ছে যে এই যে একটা জায়গা সে পার হয়ে আসতে পেরেছে, এইটা নওশাবাকে অনেক বেশি রকমের একটা সাহস, একটা আত্মবিশ্বাস দিল যে আহ, একটু চাইলেই অনেক কিছু করে ফেলা যায়। হ্যাঁ, এটা সঠিক। এবং আমার সাহসটা কিনা যায় না, বাট আমার কাছে মনে হয় আমি এখনও আগের মতোই যেটা বিশ্বাস করি সেটা আমি বলতে চাই, কিন্তু হয়তোবা আমি জিনিসটা অন্যভাবে বলছি, সেটা আমি হয়তো আমার শিল্পের মাধ্যমে বলছি। যেমন ধরেন জাপান গার্ডেন সিটিতে যখন এতগুলো কুকুর মেরে ফেলা হলো, আমি কিন্তু আমার মতো করে যে মানে মামলা করেছি, এবং সে মামলাটা করার পর এখন পর্যন্ত কিছু হয়নি, কিন্তু আমি কিন্তু ডগ স্কোয়াড নামে একটা পারফরমেন্স, সাইলেন্ট পারফরমেন্স, যাতে সেটা কিন্তু আমি করে যাচ্ছি। সো তার মানে হচ্ছে যে ইদার আমি মুখে বলবো অথবা আমি আমার আর্টের মাধ্যমে বলবো। এক্স্যাক্টলি এই পয়েন্টে বলছিলাম যে যেদিন মানে কুকুরদের প্রতি আমার একটা তীব্র ভালোবাসা আছে, যখন জাপান গার্ডেন্সের ঘটনাটা শুনলাম আমারও খুব খারাপ লাগলো, আমিও কষ্ট পেলাম। আমি কিন্তু মামলাটা করতে যাইনি। আমি যখন একটু পরে দেখলাম যে নওশাবা মামলাটা করতে গেছে, আমার তখন মনে হলো যে আমার কাজটা নওশাবা করে ফেলছে। এইখানেই বোধহয় বাকিদের সাথে নওশাবার পার্থক্য। বাকিরা ভাবে, কষ্ট পায়, চিন্তা করে, কিন্তু নওশাবা তার বাইরে ওই যে চাঁদ দেখে ভালো লাগার পরেও একটা কবিতা লেখার জন্য যে শক্তিশালী আবেগটা দরকার, ওই শক্তিশালী আবেগটা তৈরি করেছিল। আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় 18-র ঘটনাটার পর না পারফর্মার নওশাবা বোধহয় একটু পারফর্মারের জায়গা থেকে সরে গিয়ে পারফর্মার তো আসলে অন্যের তুলি, মানে অন্যরা যেভাবে পারফর্মারদের ছবি আঁকে তারা সেভাবে আঁকে, এবং নওশাবা সেখান থেকে সরে গিয়ে একটু নিজেই নিজের ক্যানভাসটা তৈরি করার চেষ্টা করলো। এরকম কিছু কি? হ্যাঁ দাদা, এটা বলতে পারেন। এবং সেটা ওই যে আমার বাবাও একটা কথা বলেছিলেন যে ইউ আর মোল্ডিং, সো ট্রাস্ট দ্য প্রসেস। তো আমি ওই প্রসেসটাকে ট্রাস্ট করেছি। এবং আমার বাবার মানে কিছু বিষয় আছে, মানে উনি আমাকে জীবনে কয়েকটা কথা বলেছিলেন এবং ওই কথাগুলো আমি এখনও মেনে চলি। এক হচ্ছে যে প্রসেসের মাঝখানে কখনোই ডাউট দিবা না। যখন তুমি আসলেই সারেন্ডার করো তুমি তোমার নিজের দর্শনের কাছে, সেখানে তোমার অনেক ধরনের টার্বুলেন্স যাবে, কিন্তু সেই সময়টাকে নিজেকে ধরে রেখে লক্ষ্যের দিকে তাকিয়ে থাকাটা খুব জরুরি। সো এই বিষয়গুলো দাদা আমি খুবই মানে, এবং আমার কাছে মনে হয়েছে নওশাবা মানে সেই মানুষটা যে রবিনসন ক্রুসোর মতো যদি একটা দ্বীপের মধ্যে গিয়ে নওশাবাকে ফেলে দেওয়া হয়, তাহলে বাকি মানুষরা হয়তো পাড়ে দাঁড়িয়ে ওয়েট করবে যে কখন একটা জাহাজ আসবে, আর নওশাবা হয়তো ওইখানকারই ঘুরে ঘুরে কোন কোন পশু পাখিগুলো আছে, কোন কোন গাছ আছে, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, একটা ঘর বানাবে, সেখানে অনেকগুলো খরগোশকে, অনেকগুলো কুকুরকে, অনেকগুলো বিড়ালকে নিয়ে আসবে, এবং তার হয়তো একটা বছর পর মনে হবে যে দরকার কি আর যাওয়ার, আমি ওখানেই থেকে যাবো। ওখানে এবং এমনও হতে পারে তিমির পিঠে উঠে কোথাও চলে গেল। এটাও আমার ইমাজিনেশনে সম্ভব। নওশাবাকে যতটা দেখি আমরা, কখনো বিরক্ত হতে পারে, কখনো রেগে যেতে পারে, কখনো আনন্দে থাকতে পারে, কখনো নাও পারে, কিন্তু যখনই ডিজেবল বাচ্চাদের সাথে রিহার্সেল রুমে থাকে, ওইটা কি বোধহয় নওশাবার জীবনের সেরা সময়। সেরা সেরা নওশাবা যে 18-র পর থেকে একটা লম্বা সময়, নওশাবাকে অনেকেই ওই সময়টাতে কাজে ডাকতে ভয় পেয়েছে। আমরা অনেক দিন পরে দেখলাম আবার যে 2025-এ এসে তুমি একটা তোমার একটা সিনেমা মুক্তি পেলো, তাহলে কি শিল্পী নওশাবাকে আমরা আবার ব্যাক পাচ্ছি? আমার কাছে মনে হয়েছিল যে আব্বুর মৃত্যুর পরে আই ওয়াজ সার্চিং সামথিং টু হোল্ড অন। জুলাই অভ্যুত্থানের পর নওশাবা বেশ কিছু সিনেমার বিভিন্ন আয়োজনের সাথে তুমি যুক্ত হয়েছিলে, সেন্সর বোর্ডের মেম্বার থেকে শুরু করে বেশ কিছু আয়োজনের সাথে যুক্ত হয়েছিলে। কতটুকু পরিবর্তন করতে পারলে? একজন মানে চলচ্চিত্র বোদ্ধা নই, আমি চলচ্চিত্র প্রেমী, এটা আপনি জানেন। নওশাবা, পৃথিবীটা তখনই সুন্দর হয় যখন না ভালো মানুষরা ক্ষমতাবান হয়ে ওঠে, কিন্তু পৃথিবীর দুঃখ হচ্ছে পৃথিবীতে ভালো মানুষরা প্রায়শই ক্ষমতাবান হয় না। ক্ষমতাবান হয় যাদের ভিতরটা অনেক বেশি কালো। আপনার মতো ব্যক্তি আমাকে মূল্যায়ন করছেন, এইটা আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া এই মুহূর্তে, যে আমি পাহাড়ে যেয়ে বসে থাকবো এবং সেই সময় আমি দূর থেকে কখনো শুনতে পাবো একেবারে মন্দিরের আওয়াজ, আবার শুনতে পাবো আজানের ধ্বনি, কিন্তু সেটা শুনতে যে আমার যাতে কোনোদিন মনে না হয় যে আমার ভয় লাগছে।